থেকে শুরু করলাম। ওকে, তাহলে এখন পড়বো আমরা হচ্ছে ভিক্টোরিয়ান পোয়েট্রির পাইড বিউটি। পাইড বিউটি, ভিক্টোরিয়ান পোয়েট্রি। ওকে, এই যে ছোট্ট কবিতা, ঠিক আছে? সবার কাছে কি বই আছে এনার, হপকিন্সের? জি স্যার আছে। আচ্ছা, জি স্যার, বই আছে। তাহলে প্রথমত আমরা একটু দেখে আসি পাইড বিউটি মানেটা কি। হোয়াট ইজ পাইড বিউটি? পাইড বিউটি মিনিংটা কি? বাবা, কবিতার নাম আসলো। আচ্ছা, এই যে পাইডের মিনিংটা আমরা দেখে নিই। দেখো, পাইড মিনস হ্যাভিং টু অর মোর কালার্স, অ্যান্ড ইট ইজ দিস কোয়ালিটি অফ ভ্যারিড দ্যাট দ্য স্পিকার মোস্ট অ্যাডমায়ার্স। পাইড মানে হচ্ছে বিভিন্ন রঙের, হ্যাঁ, বিভিন্ন রঙের, হ্যাঁ, এটা আমরা তাই জন্য পাইড বলে থাকি, পাইড বিউটি। পাইড পাইপার কেন বলা হয়? কারণ পাইড পাইপার সেই ব্যক্তি যার ড্রেসটা কেমন হয়, হ্যাঁ, মাল্টি কালার ড্রেস হয় না, জোকারের মতো, হ্যাঁ, মাল্টি কালার্ড, তাই তো? তাহলে পাইড মানে হচ্ছে হ্যাভিং টু অর মোর ডিফারেন্ট কালার্স। তাহলে আমাদের প্রকৃতিতে যেদিকে তাকাই সেদিকেই কি একটা কালার নাকি বিচিত্র কালারের জিনিস আমরা দেখি? বলো তো। বিচিত্র। হ্যাঁ, বিচিত্র কালারের জিনিস কিন্তু আমরা মেইনলি এখানে দেখি। তো সেই অর্থে এখানে তিনি বলেছেন কি পাইড বিউটি, মানে তিনি কালারফুল বিউটিকে বোঝাতে যাচ্ছেন। তাই বলছে দেখেন। আচ্ছা, তার আগে আমরা একটু দেখে নিই, গেরার্ড ম্যানলি হপকিন্স ছিলেন একজন প্রিস্ট ছিলেন, তাই তো? ব্যক্তিগত জীবনে তিনি একজন ছিলেন হচ্ছেন প্রিস্ট। তো সেই হিসাবে তার কবিতাগুলো দেখো, জেসুইট প্রিস্ট, হ্যাঁ, জেসুইট প্রিস্ট এবং ব্রিটিশ পয়েট জেসুইট প্রিস্ট, নন ফর ইজ ডিস্টিংটিভ স্টাইল অ্যান্ড ইনোভেটিভ ইউজ। এবং প্রত্যেকটা কবিতা, এখানে যে 4টা কবিতা পেয়েছি, এই প্রত্যেকটা কবিতাই হচ্ছে গডের উদ্দেশ্যে। তাই বলছে দেখো, দেখো, হপকিন্স রিজলভ টু বিকাম আ প্রিস্ট, এবং তিনি প্রিস্ট হয়েছিলেন, প্রিস্ট হয়ে তিনি কবিতা লিখেছিলেন এবং অনেক কবিতা লিখেছেন। তার ভিতরে আমরা যেগুলো পাচ্ছি এটা হচ্ছে উইন্ডো ওভার আছে, পাইড বিউটি পেয়েছি, হ্যাঁ। তো এখানে সবগুলোতেই আমরা দেখতে পাবো যে গড, তাই তো, নেচার, ডেথ, ইমর্টালিটি, এই বিষয়গুলো নিয়ে তিনি, সরি, মর্টালিটি, এই বিষয়গুলো নিয়ে তিনি কথা বলেছেন, হ্যাঁ। তো দেখো, ড্যাপল থিংস আর একটা বিষয় আসতেছে এখানে। দেখো বলছে কি রিলিজিয়াস থিমস অ্যান্ড প্রেজ টু দ্য গড, এবং তার অধিকাংশ কবিতাতেই হচ্ছে কি থিমগুলো হচ্ছে রিলিজিয়াস, এবং অধিকাংশই আমরা দেখি যে তিনি গডের উদ্দেশ্যে তার প্রেইজ বা গ্লোরি তিনি প্রকাশ করেছেন, হ্যাঁ। তো যাই হোক, আমরা একটু এখানে দেখি, তোমরা একটু পুরো শীটটা পড়ে নিবা। বুঝে দেখো, গ্লোরি টু বি গড ফর ড্যাপেলড থিংস। এখন ড্যাপেলড কি জিনিস দেখো, ড্যাপেলড মিনিংটা কি? এখানেও ওরকম বিভিন্ন কালারের বোঝায়, যেখানে ছোপ ছোপ বিভিন্ন কালার থাকে, হ্যাঁ। দেখো, মার্কড উইথ স্পটস অর রাউন্ডেড প্যাচেস, তার মানে একটা যদি আমরা ড্যাপেলড অ্যানিম্যাল বুঝি মনে করো, তাহলে কেমন কালারের হবে বলো তো ড্যাপেলড অ্যানিম্যাল বোঝালে? এই যে এটা কি গায়ে কি ছোপ ছোপ না, বিভিন্ন ফোটা ফোটা, বিভিন্ন কালার দেখা যাচ্ছে। তার মানে কি এটা ওই পাইডের মতোই, যেখানে আমরা একের অধিক কালার দেখব। তাই তিনি বলতেন এত কালারফুল জিনিস দেখে চারিপাশে, তিনি বলছেন কি গ্লোরি বি টু গড ফর ড্যাপেলড থিংস, ফর স্কাইস অফ কাপল কালার্স অ্যাজ আ ব্রিন্ডেড কাউ। আকাশের দিকে তাকালে কেমন কালার থাকে? আকাশ কি একটা কালার? হ্যাঁ, ব্রিন্ডেড, বুঝছো? ব্রিন্ডেড মানেও কিন্তু এরকমই বুঝে থাকবে, ব্রিন্ডেড কাউ, যে গরুর একের অধিক রং আছে গায়ে, হ্যাঁ। দেখো, ব্রিন্ডেড কাউ,
এই যে এরকম গরুকে বোঝায় ব্রিন্ডেড। হ্যাঁ, বলছে আ ব্রিন্ডেড কাউ রেফার্স টু আ কাউ উইথ কোট ক্যারেক্টারাইজড বাই স্ট্রিক অর ব্লচেস অফ মাল্টিপল কালার, অফেন ব্রাউন অ্যান্ড হোয়াইট অর ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ইত্যাদি ইত্যাদি। এই যে তাহলে এরকম আকাশও কেমন, আকাশও কেমন এরকম বিভিন্ন কালারের, সাদা নীল, তাই না এরকম। তাই বলছে ফর স্কাইস অফ কালার কাপল কালার অ্যাজ আ ব্রিন্ডেড কাউ। তাই তো ব্রিন্ডেড কাউয়ে যেমন একের অধিক কালার রয়েছে, তেমনি তেমনি আকাশেরও রয়েছে কাপল কালার। এছাড়াও রয়েছে ফর রোজ মোলস অল ইন স্টিপল আপন ট্রাউট দ্যাট সুইম। এমনকি সমুদ্রে বা নদীতে যে ট্রাউট থাকে, ট্রাউট কি এক ধরনের মাছ, তাই না? দেখো ট্রাউট কি এক ধরনের মাছ, ট্রাউট ফিশ। এই যে কালার দেখতে পাচ্ছ, দেখা যায় গায়ে ডোরা ডোরা জি স্যার। মোটা দাগ। একইভাবে রোজমোলের তো একই অবস্থা। তাহলে গোলাপ ফুলের যেমন কালার, দেখো রোজমোল, কোথায় গেল? আমি মোল মেমোরিয়ালি হবে, আমি রোজ মোলস অন ট্রাউট। তাহলে রোজ মোলস বলতে এই যে এরকম বোঝাচ্ছে, এই ফোটা ফোটা রোজ মোলস অল ইন স্টিপল আপন ট্রাউট। দেখো এই, তাই বলছে রোজের মতো মৌল, ছোট ছোট কোনা। হ্যাঁ, মানে সব, মানে পুরো কবিতাটায় তিনি দেখিয়েছেন একের অধিক মাল্টিপল কালার বিশিষ্ট, যেটা তুমি যেদিকে তাকাবে একের অধিক কালার। হ্যাঁ, তাই বলছে ফর ফর রোজ মোলস অল ইন স্টিপল আপন ট্রাউট দ্যাট সুইম ফ্রেশ। দেখো ফায়ারকল চেস্টনাট ফলস, এমনকি ফ্রেশ ফায়ারকল চেস্টনাট ফলস সবই কেমন ফ্রেশ ফায়ারকল। আচ্ছা ফায়ারকল বুঝি তো আমরা, ফায়ারকল কি আতশবাজি। এই যে এরকম ফ্রেশ ফায়ারকল চেস্টনাট। হ্যাঁ, এটা হচ্ছে এই জাতীয়, এটাকে চেস্টনাট কালারের। হ্যাঁ, এই দেখতে পেয়েছো, এগুলো কি একের অধিক কালার না ভিতরে? হ্যাঁ, তার হচ্ছে ফিনসেস উইংস। হোয়াট ইজ ফিনসেস উইংস? এগুলো আসলে কবিতাটার সবগুলো আমাদেরকে একটু দেখতে হবে, তাহলে চোখে মুখে সম্ভব, তাছাড়া শুধু বর্ণনা করে গেলে হবে না। এই যে ফিনসেস পাখি, তার যে উইং, এখানেও কি মাল্টিপল কালার আছে না তার গায়ে, দেখো। বা এমনি কাক হোক বক হোক, যে কোনো পাখি যখন দেখবা চলে বা উড়ে, তখন দেখবা তার বিভিন্ন কালার ধারণ করে তার চেহারার মধ্যে বা পালকের মধ্যে, সেটাই বলা হয়েছে। তা হচ্ছে ফ্রেশ ফায়ারকল চেস্টনাট ফলস ফিনসেস উইংস। এছাড়াও ল্যান্ডস্কেপ প্লটেড অ্যান্ড পিচেস, যে ল্যান্ডস্কেপ মানে জমি ভূমি, কোনোটা প্লট হয়ে আছে, কোনোটা পিস খণ্ড হয়ে আছে। হ্যাঁ, দেখো ফালো সব কিছু, প্লাউ কোনোটা, দেখো এই যে কোনোটা চাষ করা, হ্যাঁ কোনো কোনো জমি চাষ করা, হ্যাঁ কোনো জমি ভাগ করা, কোনো যে জমি উঁচু নিচু, সব জায়গা থেকে কালারফুল না? দেখো বিচিত্র কালার চারিদিকে, যেদিকে তাকাবো সেদিকে এই শুধু কালার আর কালার, সেটা বলতে যাচ্ছে, তাই তো? দেখো তা বলছি ল্যান্ডস্কেপ প্লটেড অ্যান্ড পিচড ফোল্ড fallow and plow and all trades their gears tackle and trim। এমনকি সকল ধরনের কাজ, আমরা যে কাজই করি না, কেউ রান্না করা, কেউ বিজনেস করা, যে কাজই যে করুক না কেন, সেখানে কি সব কালার আছে না? এবং তাদের গিয়ার আছে। গিয়ার মানে কি? তাদের যে যন্ত্রগুলো, যেগুলো দিয়ে তারা কি কি করে বলো, কাজ করে না, যে গিয়ার দিয়ে তারা কাজ করে। ট্যাকেল অ্যান্ড ট্রিম মানে কি, যে গিয়ার বা যে যন্ত্র ইউজ করে তারা তার কাজটাকে ট্যাকেল দেয় বা ট্রিম করে, বা মানে কি বলবো, জিনিসটাকে সৌন্দর্য নিয়ে আসে, যেমন রান্না করার বটি কাঁচি। হ্যাঁ, তারপর হচ্ছে মানে যার যত যন্ত্র আছে সবগুলোকে এখানে বোঝানো হয়েছে। সবগুলো কি কালারলেস নাকি বিচিত্র কালারের হয়? এক একটা এক এক কালারের হয়। মানে মূল কথা হলো পুরো পৃথিবীতে আমরা যা কিছু দেখি না কেন, যা কিছু বুঝি না কেন, সব কিছুই একরকম তো না। সব কি একরকম বলো, নাকি মাল্টিপল কালারফুল? অতএব মানুষও তাহলে এরকম হবে, তাই না? অতএব মানুষও কি একরকম হবে বলো তো? না, সবাই কালো হবে, সবাই সাদা হবে, সবাই সৎ হবে, সবাই অসৎ হবে, এরকম কিছু না। এখানেও বৈচিত্র্যতা থাকবে। হ্যাঁ, তাই বলছে অল থিংস কাউন্টার অরিজিনাল স্পেয়ার স্ট্রেঞ্জ। অতএব সব কিছু এরকম, কেউ কাউন্টার হবে, কোনোটা অরিজিনাল হবে, কোনোটা স্পেয়ার হবে, কোনোটা স্ট্রেঞ্জ হবে, এটাই স্বাভাবিক। তাহলে এটা দিয়ে কী বলো দেখো, ভালো তো।
সরি, দেখো এখানে কি বলছে, দ্য ফ্রেজ, এটা মানে হচ্ছে ইট এক্সপ্রেসেস দ্য বিউটি ফাউন্ড ইন দ্য ভ্যারাইটি অ্যান্ড ইলিগুলারিটি অফ দ্য ওয়ার্ল্ড। হ্যাঁ, কোনোটা হচ্ছে কাউন্টার মানে কি অপোজিট, অরিজিনাল মানে কি ইউনিক, যেটা এক একটা এক এক রকম, স্পেয়ার মানে কি রেয়ার, স্ট্রেঞ্জ মানে কি যেটা আমাদের কাছে মানে কি অজানা অপরিচিত। হ্যাঁ, সব কিছুই পৃথিবীতে থাকবে, কোনোটা আমাদের বিপরীত থাকবে, ঠান্ডা গরম, সাদা কালো, তাই তো, ভালো মন্দ, কোনোটা অরিজিনাল থাকবে, কোনোটা আনঅরিজিনাল থাকবে, মানে সব কিছুর বিষয় এখানে থাকবে। তার মানে এগুলো দিয়ে কী বলতে চাচ্ছেন, দেখো হপকিন্স ইউজেস দিস টার্ম টু প্রেজ দ্য ড্যাপল থিংস অফ নেচার অ্যান্ড দ্য ওয়ার্ল্ড, হাইলাইটিং দ্য বিউটি ইন ইমপারফেকশন অ্যান্ড ভ্যারিয়েশন। মানে ইমপারফেকশনের মধ্যেও বিউটি আছে, ভ্যারিয়েশনের মধ্যেও বিউটি আছে। এছাড়াও দেখো কী বলছে এখানে, যে হোয়াট এভার ইজ ফিকল, সেটা হতে পারে ফিকল, হতে পারে ফ্রেকল্ড, হু নোজ হাউ, কে জানে কেমন করে এটা হয়েছে। ফিকল অ্যান্ড ফ্রেকল কি, ফিকল ফেস্ট বা ফ্রেকল্ড বুঝি আমরা এগুলো, মানে মিনিংগুলো একটু ক্লিয়ার করতে হবে। দেখো কি বলছে এখানে, ফিকল মানে হচ্ছে যে হচ্ছে কি কোনো কিছুতে স্থির না, হ্যাঁ, ইনকনস্ট্যান্ট, বিশেষ করে বলতে পারি ইনকনস্ট্যান্ট, আনস্টেবল, আনস্টিডি, আনফেইথফুল, আনফেইথফুল। আর ফ্রেকল্ড কি, দেখো ফ্রেকল্ড মানে কি, ফ্রেকল্ড হচ্ছে বিশেষ করে দেখো ফ্রেকল্ড ফেস আমরা পড়েছিলাম একটা ইয়াতে, হ্যাঁ, ফ্রেকল্ড ম্যান, এই দেখো গায়ে কেমন আছে, ফোটা ফোটা দাগ না এগুলো, দেখো, মানে এগুলো ফ্রেকল্ড বলতে শুধু দাগ বোঝাচ্ছে তা নয়, মানে মানুষের চরিত্রে খারাপ কিছু থাকবেই। এবং হু নোজ হাউ, কিন্তু কে কেমন আমরা কি করে জানবো, কেউ ফিকল হবে, কেউ ফ্রেকল্ড হবে, কেউ হবে উইথ সফট স্লো, কেউ হবে একদম সুইফট, কোনোটা হবে খুবই, যেমন কি সুইফট এবং স্লোর একটা উদাহরণ দাও। পৃথিবীতে কি সুইফটও আছে, স্লো আছে, যেমন খরগোশ আর কোনটা, কচ্ছপ। সুইট অ্যান্ড সাওয়ার আছে, যেমন নিম গাছ, আর কি সুইট, মধু, সাওয়ার হচ্ছে মধু আছে, বা আম আছে, আম টকও আছে, মিষ্টিও আছে, আছে না। হ্যাঁ, তারপর হচ্ছে কি আর ড্যাজেলড অ্যান্ড ডিম, কোনোটা একদম অতিমাত্রায় উজ্জ্বল, কোনোটা খুবই ক্ষীণ আলো, কেমন আছে, যেমন চাঁদ, আর হচ্ছে কি সূর্য, সব কিছুর অবস্থান আছে, তাই না। তাই বলছে কি যে সব কিছু পৃথিবীতে আছে, সব কিছুই পৃথিবীতে ভালো। হি ফাদার্স ফোর্থ হুজ বিউটি হিজ পাস্ট চেঞ্জ, হি মানে কি এখানে কাকে বোঝাচ্ছে, হি ফাদার্স ফোর্থ, ফাদার্স সৃষ্টি করেছেন, তিনি সব কিছু সৃষ্টি করেছেন, হুজ বিউটি ইজ পাস্ট চেঞ্জ, যার বিউটি অনেকটা চেঞ্জ হয়ে যায়। হ্যাঁ, মানে আজকে সুন্দর ছিল, কালকে তার সৌন্দর্য হারিয়ে যেতে পারে, তাকেও কে সৃষ্টি করেছেন, এই হিটা দেখে কাকে বোঝাচ্ছে, গড। অতএব আলটিমেটলি প্রেইজ হিম, তাই তো, অতএব আলটিমেটলি তার প্রশংসা হোক। তার মানে এই কবিতাটা দিয়ে কী বোঝালো দেখো, ইন পাইড বিউটি, তারপরে জেরার্ড ম্যানলি হপকিন্স অফার্ড আ জয়ফুল সেলিব্রেশন অফ দ্য ডাইভার্স অ্যান্ড ইউনিক এলিমেন্টস ইন নেচার, প্রেজিং দ্য বিউটি অফ থিংস দ্যাট আর পাইড, ড্যাপলড, মার্কড বাই আ মিক্স অফ কালার্স, প্যাটার্নস অর টেক্সচার্স। The poem begins with an invocation to দেখো glory be to God for dappled things, establishing Hopkins' gratitude to God for the variety found in creation. Throughout the poem, he lists a series of examples from nature that illustrates this beauty, including skies of দেখো couple color, rose moles in all in steeples upon trout, and fresh fire coal chestnut falls, এগুলোতে তিনি কালার দেখিয়েছেন। These vivid images capture a world filled with variety and contrast, encouraging readers to appreciate the irregularities and peculiarities in nature that makes it beautiful. Hopkins extends his admiration to other dappled things like beyond nature, such as landscape, plotted and pieced, trades with their specific tools and tasks, which add to the diversity and order of the world. তাই তো, রাজমিস্ত্রির কাজ এক, সুতোর মিস্ত্রির কাজ এক, ফুটবল খেলা একরকম, ক্রিকেট খেলা একরকম, নাকি কোনো কিছুর মধ্যে কি মিল আছে? স্যার ড্যাপল্ড থেকে কি পৃথিবীর বৈচিত্র্যকে বোঝাচ্ছে? ড্যাপল্ড মানে মাল্টি কালার্ড, মাল্টি ভ্যারিয়েশন ইত্যাদিকে বোঝানো হয়েছে, সেটা আমরা দেখলাম। ড্যাপল্ড মেনলি বিচিত্র বা বিভিন্ন বলা হয়েছে, ঠিক আছে। দিস এই শুধু ড্যাপল্ড দিয়ে না, পাইট দিয়ে বোঝানো হলো, ড্যাপল্ড দিয়েও বোঝানো হলো, ব্রিন্ডেড দিয়েও বোঝানো, একই জিনিস না সবগুলো মিনিং। ব্রিন্ডেড কাউ, ড্যাপল্ড থিংস, এগুলো কি সব একই তো নাকি, একই কথা না, সিনোনিমাস ওয়ার্ড নাকি।
তাই বলছে দিস ডাইভার্সিটি ইজ নট কেওটিক বাট হ্যাজ আ হারমোনিয়াস কোয়ালিটি। অতএব এই ডাইভার্সিটিকে আমরা কেওটিক বা বিশৃঙ্খল বলতে পারি না, বরং এদের ভিতরে একটা হারমোনিয়াস কোয়ালিটি রয়েছে দ্যাট রিফ্লেক্টস ডিভাইন ইন্টেনশন বাই সেলিব্রেটিং থিংস দ্যাট আর সুইফট অ্যান্ড স্লো, সুইট, সাওয়ার, অ্যাডাজেল, ডিম। হপকিন্স এমফাসাইজ দ্যাট বিউটি লাইস ইন কন্ট্রাস্ট অ্যান্ড কমপ্লেক্সিটিস অফ দ্য ওয়ার্ল্ড হোয়ার অপোজিটস দেখো কোএক্সিস্ট অ্যান্ড কমপ্লিমেন্ট ওয়ান অ্যানাদার। অতএব অপোজিটটা থাকবে, অপোজিটকে শত্রু মনে করলে হবে না। In the final line, Hopkins reminds reader that while nature is full of variety, it all originates from an unchanging divine source. আর সে হলো কে? He fathers forth, মানে সৃষ্টি করা। He concludes with praise him, reinforcing the poem's spiritual message that God, who fathers forth all creation, remains constant despite the ever-changing beauty of the natural world. The poem's closing line, whose beauty is past tense, suggests that God's beauty is eternal. Past tense মানে কি? যেটা চেঞ্জ হবে না, এরকম আর কি, বিয়ন্ড চেঞ্জ, এটা বলতে পারবো, ট্রান্সেন্ডেন্টিং দ্য ট্রানজিয়েন্ট ড্যাপলড বিউটি অফ হিস ক্রিয়েশন থ্রু দিস কম্প্যাক্ট রিদমিক হিম অফ প্রেইজ। দেখো এটা একটা হিম টাইপের, সঙ্গীত টাইপের। হপকিন্স কমিউনিকেটস হিজ ডিপ সেন্স অফ ও অ্যান্ড রেভারেন্স ফর বোথ দ্য ভিজিবল ভ্যারাইটি ইন নেচার অ্যান্ড দ্য ডিভাইন অর্ডার দ্যাট আন্ডারলাইজ ইট অল। এই কি কথা বুঝতে পেরেছো কবিতাটার? তাহলে থিমটা কি এখানে, আলটিমেট থিমটা কি বলো তো এক লাইনে? পৃথিবীর বিচিত্রতা, বিচিত্র সৌন্দর্যের মাধ্যমে গডের প্রতি কি কি গডকে করা। তো হ্যাঁ, তাই বলছে কি দ্য থিম অফ দ্য পোয়েম ইজ টু প্রেজ দ্য গড বাই অবজার্ভিং দ্য মাল্টি কালার্ড বিউটি বা পাইড বিউটি ক্রিয়েটেড বাই দ্য গড বা লর্ড বা গড ইত্যাদি ইত্যাদি। হ্যাঁ এইটাই। আচ্ছা, তাহলে এটা একটা গেল, মোটামুটি আমরা একটু পড়ে ফেললাম। এরপর আমাদের আরেকটা নেক্সট কবিতা হচ্ছে, ছোট আছে, সেটা আমরা দিব হচ্ছে, সবগুলো ছোট, নিচ থেকে পড়ি। স্প্রিং অ্যান্ড ফল টু আ ইয়ং চাইল্ড। হ্যাঁ, স্প্রিং অ্যান্ড ফল টু আ ইয়ং চাইল্ড, এটা দেখি আমরা। কি কবিতাটা কোনো সমস্যা আছে বুঝতে? না স্যার। আচ্ছা, স্প্রিং অ্যান্ড ফল। স্প্রিং অ্যান্ড ফল দিয়ে আসলে কি বোঝাচ্ছে? দেখো ছোট একটা কবিতা। স্প্রিং আর ফল দিয়ে আসলে কি বোঝানো হচ্ছে? স্প্রিং মানে কোন ঋতুকে বোঝায় বলো তো? স্প্রিং মানে কোন ঋতু? তো স্যার স্প্রিং, তাই তো? মিনিং হচ্ছে কি? বসন্তকাল। এখানে বসন্তকে বোঝানো হচ্ছে, তাই তো? এটা জাম টাম বোঝায়, আসলে এটা হচ্ছে সিজন। এই যে দ্য সিজন আফটার উইন্টার অ্যান্ড বিফোর সামার, এটাও। আর ফল, ফল বলতে কোন ঋতু বোঝায়? সামার নাকি উইন্টার? হ্যাঁ, উইন্টার, যখন সবকিছু পড়ে যায় নাকি, এই যে বিশেষ করে অক্টোবর বা একদম উইন্টারকে বোঝায় না, তার শুরুটা আর কি। স্যার হ্যাঁ বলো। দেখো দ্য সিজন বিটুইন সামার অ্যান্ড উইন্টার, সামার এবং উইন্টারের মাঝামাঝি যে সিজন বলা হয় সেটা, এটা হতে পারে সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, এই মাসটাকে বোঝানো হয়। যেটা বিশেষ করে ইংল্যান্ড আমেরিকাতে দেখবা ইউনিভার্সিটিতে বিভিন্ন রকমের সেশন করা হয়, তাই না? এরকম ফল সেশন, উইন্টার সেশন, হ্যাঁ, সামার সেশন বলা হয় না এরকম? তো এরকম প্রতি 3 মাসে যেহেতু একটা সেশন ধরে, সেই হিসাবে 4টা সেশন থাকে ওদের। তো এখানে ঠিক ফল বলতে আমরা বুঝবো হচ্ছে যে সময়ে, স্প্রিং মানে হচ্ছে যে সময়ে নতুনত্ব সৃষ্টি হয় নাকি, যখন কেমন হয়, যখন এই নতুন পাতা গজায়, প্রকৃতির সুন্দর রূপ ধারণ করে। আর ফল হচ্ছে তখন যখন সব কিছুর কেমন হয়, ধ্বংস হয়, পড়ে যায়, পাতা টাতা পড়ে যায়, হ্যাঁ, প্রাকৃতিক সৌন্দর্য লুজ হয়ে যায়, এইটাকে বোঝানো হচ্ছে। তো সেই হিসাবে স্প্রিং অ্যান্ড ফল মিনিং ইন দ্য পোয়েম স্প্রিং অ্যান্ড ফল। দেখি এখানে কি বোঝায় আসলে। দেখো সেটা সব বলা আছে, তারপর আমরা একটু দেখতেছি এই বিষয়গুলো প্র্যাকটিক্যালি দেখার মতো। দেখো বলছে কি, রিপ্রেজেন্ট বোথ লিটারাল সিজন অ্যান্ড মেটাফরিক্যাল স্টেজেস অফ লাইফ, পার্টিকুলারলি হিউম্যান মোর্টালিটি অ্যান্ড লস। হ্যাঁ, একটা ইউথ আর একটা হচ্ছে ডেথ, এইটা, তাই তো? তাহলে স্প্রিং বলতে আমরা কি কোনটাকে বুঝি? স্প্রিং টাইম মানে আমাদের ইনোসেন্স অ্যান্ড ফ্রেশনেস বা ইউথটাকে বোঝায়। আর ফল বলতে আমাদের বৃদ্ধ সময়কে বোঝায়, যেটার মাধ্যমে কি আমরা আস্তে আস্তে মানে পতনের দিকে যাই। তাই বলছে দেখো
ইন দ্য পয়েন্ট Life. স্প্রিং অ্যান্ড ফল রিপ্রেজেন্ট বোথ লিটারাল সিজন, একদিকে সিজন যেমন বোঝাচ্ছে তেমনি সিম্বলিকলি বা মেটাফরিকলি তারা স্টেজেস অফ লাইফ, পার্টিকুলারলি হিউম্যান মর্টালিটি অ্যান্ড লস। দ্য ইয়ং গার্ল মার্গারেট ইজ ডিসক্রাইবিং অ্যাজ বিং ইন দ্য স্প্রিং টাইম অফ আর লাইফ, symbolizing her innocence and freshness. The falling leaves associated with fall represent the inevitable decay and end of things, including তাহলে মার্গারেট কেন আসছে আমরা একটু আগে কবিতাটা পড়া শুরু করি, তারপরে বুঝতে সুবিধা হবে। তাহলে স্প্রিং অ্যান্ড ফল এটা প্রথমত কার প্রতি এই কবিতাটা বলো? To a young টু আ child. ইয়াং চাইল্ড। আচ্ছা, এর আগের দেখো কবিতাটা গডের প্রতি করা হয়েছে, আর আরও কবিতা আছে প্রত্যেকটা কারোর প্রতি উৎসর্গ করা। তো মেয়েটার নাম হচ্ছে মার্গারেট। মনে করো মার্গারেট নামে একটা ছোট মেয়েকে দেখে কান্না করতে দেখে কবি তাকে বলতেছে না যে মার্গারেট আর ইউ গ্রিভিং ওভার গোল্ডেন গ্রুপ আনলিভিং। গোল্ডেন গ্রুপ কি? এটা একটা বনের নাম, ঠিক আছে? তো দেখো গোল্ডেন গ্রুপ, সেখানে কি হচ্ছে গাছের পাতাগুলো ঝরে যাচ্ছে মনে করো। তারপরে দ্য গোল্ডেন গ্রুপ রেফার্স টু আ মেটাফরিক্যাল গ্রুপ অর আ প্লেস টিপিক্যালি অ্যাসোসিয়েটেড উইথ অটাম ক্যারেক্টারাইজড বাই গোল্ডেন ভাইব্রেন্ট লিভস। সেই হিসাবে golden group unliving signifies the natural process of autumn where trees shed their leaves symbolizing loss, decay and mortality। হ্যাঁ, তাই বলছে এখানে দেখো, তাই বলছে ওভার গোল্ডেন গ্রুপ আনলিভিং। আনলিভিং মানে কি? লিভ মানে পাতা, আনলিভিং মানে কি? যার পাতা আস্তে আস্তে কি হচ্ছে? ঝরে যাচ্ছে। তাই বলতেছে মার্গারেট তুমি কি মন খারাপ করতেছো এই গাছের পাতা ঝরা দেখে? তোমার মন খারাপ করার কি আছে? তুমি তাই বলছে লিভস লাইক দ্য থিংস অফ ম্যান। আরে পাতা তো ওই মানুষের মতোই, হ্যাঁ, মানুষও যেমন এই গাছের পাতাও তো তেমন। ইউ উইথ ইউর ফ্রেশ থটস কেয়ার ফর ক্যান ইউ, তুমি তো তোমার ফ্রেশ থটে যেমন আছো, হ্যাঁ, তুমি হয়তো লিভগুলো নিয়ে কেয়ার করতেছো, কিন্তু তুমি কি, আমরা তো লিভ এবং পাতা তো একই জিনিস, তাহলে তুমি পাতাগুলোকে নিয়ে চিন্তা করতেছো, আমাদের নিয়ে কি তোমার চিন্তা হচ্ছে? বা মানুষকে নিয়ে তুমি কি চিন্তা করো? ও অ্যাজ দ্য হার্ট গ্রোজ ওল্ডার ইট উইল কাম টু সাচ সাইডস কোল্ডার বাই অ্যান্ড বাই। হ্যাঁ, বলছে গাছের পাতা যেমন ঝরে যায় না, তেমনি আমাদের হৃদয়, আমাদের হার্ট যেমন আস্তে আস্তে ওল্ডার হয়ে আসবে না, আমাদেরও এরকম অটামের মতো, হ্যাঁ, গাছের পাতা ঝরে যাবে যেমন আমাদের শরীরেও এরকম কোল্ডার হয়ে উঠবে বাই অ্যান্ড বাই, ধীরে ধীরে। নট স্পেয়ার আ সাই দ্য ওয়ার্ল্ডস অফ ওয়ান উড লিপ মিল লাই। হ্যাঁ, এবং তখন কি হবে? ইট উইল কাম টু সাচ সাইডস কোল্ডার বাই অ্যান্ড বাই। তখন নট স্পেয়ার আ সাই দ্য উডস অফ ওন উড লিপ মিল লাই। যখন কেমন হবে? তখন তোমার দীর্ঘশ্বাস ফেলারও টাইম থাকবে না, যখন এই পুরো, দেখো এটার মিনিংটা কি দাঁড়াচ্ছে? ওয়ান উড, যে উডটা আস্তে ধরে যাচ্ছে, হ্যাঁ, আচ্ছা সরি মিনিং, আচ্ছা আসছে না, যাকে আসলে ভালো হতো। আচ্ছা, তো সমস্যা নেই। তাহলে এখানে যেটা বলতে যাচ্ছে যে তুমি যখন যেমন দীর্ঘশ্বাস ফেলছো না এই গোল্ডেন গ্রুপের পাতাগুলো ধরে দেখা দেখে, তখন এই পুরো ওয়ার্ল্ড অফ ওয়েনউড লিপ মিল লাই, পুরো কি হবে? এই যে লিপ, আচ্ছা লিপ মিল বলতে কি বুঝি আমরা একটু সেটা দেখিনি। লাই মানে কি? পড়ে থাকা, পুরো শেষ হয়ে যাওয়া, তখনও তোমার দীর্ঘশ্বাস ফেলার সুযোগ থাকবে না। হ্যাঁ, দেখো দেখো যেগুলো গাছের পাতা ঝরে গাছ শুকনা হয়ে যাওয়া, এই যে ঠিক আছে তো, ঝরা পাতা, লিপ মিল লাই পড়ে থাকবে, হ্যাঁ, এবং পুরো শুকিয়ে যাবে, তাই বুঝে। দেখো এত নেটের সমস্যা। বলছে টু আ ড্রাইড অ্যান্ড গ্রাউন্ড মিক্সচার অফ লিভস অ্যান্ড সামটাইম টুইক্স ইউজড অ্যাজ আ সাপ্লিমেন্ট ইন লিভ স্টক অ্যান্ড পোলট্রি ফিড। হ্যাঁ, মানে কি বোঝাচ্ছে? যেগুলো আমরা লিপ মিল বা জাতীয় পাতা বা ড্রাইড গ্রাউন্ডিং, হ্যাঁ, আচ্ছা। তারপর হচ্ছে ডিফারেন্ট টাইপস অফ লিপ মিল হ্যাভিং ভ্যারিং নিউট্রিশনাল ভ্যালু ইত্যাদি। লিপ, তার বলছে এখানে কি হিসাবে ইউজ করেছে? যে ইন দিস কর্নার ইভোকস আ সেন্স অফ ডিস্ট্রাকশন কনজাম্পশন লাইক ফলিং লিভস বিং সুয়েপ্ট অ্যাওয়ে পিস বাই পিস। হ্যাঁ, ওয়েন উড মানে কি? যে উডটা আস্তে আস্তে ডিকে হয়ে যাচ্ছে, ফেডেড হয়ে যাচ্ছে, তখন কি বলছে? তুমি এখন কষ্ট পাচ্ছ, এই গাছের পাতা ঝরে যাচ্ছে বলছে, বলে হ্যাঁ, তোমার যখন আস্তে আস্তে বৃদ্ধ হয়ে যাবে না, তখন এরকম দৃশ্য কত দেখবা,
তখন কি আর এই দুঃখ আসবে বলো তো, এই ঝরা পাতা দেখে? যে পুরো বন যদি, না স্যার। পুরো বনও যদি ধ্বংস হয়ে পড়ে থাকে, তাও কোনো দীর্ঘশ্বাস তখন আসবে না। তার মানে কি তুমি এখনো ফ্রেশ থটে আছো, তো এখনো বুঝতেছো না যে তুমি তো পাতা দেখে কষ্ট পাচ্ছ, কিন্তু নিজেকে দেখে কষ্ট পাবে এক সময়। বলছে অ্যান্ড ইউ উইল উইপ, তখন তুমি কষ্ট পাবে, অ্যান্ড নো হোয়াই, এবং তখন তুমি জানবে যে তুমি কেন কান্না করবে। নো ম্যাটার চাইল্ড দ্য নেম, হচ্ছে নাও নো ম্যাটার চাইল্ড দ্য নেম, নেমে কিছু যায় আসে না, কি জিনিসে কাঁদবে কিসে কাঁদবে না তা দিয়ে যায় আসে না। সরো স্প্রিং, দেখো দেখো, সরো স্প্রিংস আর দ্য সেম, কারণ দুঃখ যখন আসে তখন একই উৎস থেকেই আসে, আলাদা আলাদা করে বলার মন না। দুঃখ মানেই দুঃখ, কত জায়গা থেকে দুঃখ আসবে। হ্যাঁ, তাই বলছে সরোস স্প্রিংস আর দ্য সেম, স্প্রিং মানে কি সোর্স, হ্যাঁ সোর্স, মিনিং দেখো। আরে কপাল রে। তারপরে দেখো বলছে কি, ইট মিনস দ্যাট অল সরোজ শেয়ার দ্য সেম সোর্স, দ্য ইনএভিটেবিলিটি অফ লস, ডেথ অ্যান্ড দ্য পাসিং অফ টাইম। তাহলে সবারই দুঃখ একই। ওই গাছের পাতা ধরে যাচ্ছে, তা সেও প্রথমে কী হয়েছিল, জন্ম লাভ করেছিল, আস্তে আস্তে তার সময় চলে গেল, সেও মারা গেল। একইভাবে আমরাও, ইট সাজেস্ট দ্যাট মার্গারেট গ্রিভিং ওভার ফলিং লিভস ইজ এক্সপিরিয়েন্সিং ইউনিভার্সাল হিউম্যান ইমোশন অ্যাসোসিয়েটেড উইথ মর্টালিটি অ্যান্ড দ্য ডেথ সাইকেল, মানে সাইকেল অফ লাইফ। দ্য স্প্রিংস ক্যান অলসো বি ইন্টারপ্রিটেড অ্যাজ দ্য origin of sorrow, implying that the roots of sorrow are the same for everyone regardless of the specific nature of their loss। মানে কে কি হারাচ্ছে সেটা নিয়ে না, কিন্তু সবার সেন্স একই। সেই টু ড্যাফোডিল কবিতাটা পড়েছিলাম আমরা, ফার্স্ট ইয়ারে পড়েছিলাম টু ড্যাফোডিল। হ্যাঁ, ওখানে কি কি ঘটনা হচ্ছিল? স্যার রাইটার আর কি ক্ষণস্থায়িত্বের কথা বলছিল। ড্যাফোডিল ফুলের কথাটা তিনি তৎকালীন, তাই তো, সেই সময়ের ফুলটা দিয়ে একইভাবে বুঝিয়েছেন যে আসলে আমাদের অবস্থা সব মিলে ঘুরে ফিরে একই হবে নাকি। তাই বলছে নর মাউথ হ্যাড নর নর মাইন্ড, মানে কি আমাদের মুখ দিয়ে হোক বা আমাদের মন দিয়ে হোক আমরা এক্সপ্রেস করতে পারবো না। এক্সপ্রেস হোয়াট হার্ট অফ, হ্যাঁ, গোস্ট গেজড, তাই তো, আমাদের গোস্ট, আমাদের সোল কি গেজ করবে তখন, মানে কি সেই যে মৃত্যুর সময় যখন আসবে সোল বুঝতে পারবে, কিন্তু আমরা যেটা মুখ দিয়ে হয়তো বলতে পারবো না। ঠিক আছে তো? দেখো গোস্ট বলতে কি, ভূত নাকি না স্পিরিট বোঝাচ্ছে, আমাদের আত্মাকে বোঝাচ্ছে। স্পিরিট বলছে কি, দ্য গোস্ট metaphorically represent a spirit or an intuitive sense, and gazed means to sense, perceive something without direct evidence. Together ghost gazed suggest an inner subconscious or intuitive understanding of a truth। তাই তো, হয়তো আমাদের গোস্ট বুঝতে পারবে। বিশেষ করে এটা কেন ইউজ করা হয়েছে, বলছে এখানে দেওয়া হচ্ছে দ্য গোস্ট ইন দিস কনটেক্সট ইজ দ্য চাইল্ডস ইনার স্পিরিট হুইচ গেজেস অর পারসিভ দ্য সরো অফ দ্য ওয়ার্ল্ড বিফোর শি ক্যান ফুলি কম্প্রিহেন্ড। মানে যেটা আমরা আমাদের আত্মা দিয়ে বুঝতে পারবো, আমাদের স্পিরিট বুঝতে পারবে, কিন্তু আমাদের মাউথ বা আমাদের মন এটাকে এক্সপ্রেস করতে পারবে না। হোয়াট হার্ট অফ, হ্যাঁ, যেটা হার্ট শুনতে পাবে, গোস্ট গেস করতে পারবে, কিন্তু আমাদের মন, আমাদের মাউথ সেটা বলতে পারবে না। সেটা কি বলছে, ইট ইজ দ্য ব্লাইট ম্যান ওয়াজ বোর্ন ফর। আরে মানুষ তো ব্লাইট মানে কি ধ্বংস হয়ে যাওয়ার জন্যই জন্ম হয়েছে। অ্যান্ড ইট ইজ মার্গারেট ইউ মর্ন ফর। আর আসলে তুমি গাছের পাতা ঝরে যাচ্ছে বলে তুমি মন খারাপ করবে তা না, তুমি মন খারাপ করবে তখন তোমার নিজস্ব মর্টালিটির জন্য, যে মর্টালিটির জন্যই আমরা আসলে জন্মেছি, যে ব্লাইটের জন্যই আমরা জন্মেছি। অতএব গাছের সিম্পল পাতা দেখেই, হ্যাঁ, ঝরা দেখেই তুমি কষ্ট পাচ্ছ, এই কষ্ট তো কিছু না। কষ্ট তো তুমি তখন পাবে যখন তুমি তোমার নিজেরটা বুঝতে পারবে। কি কথা বুঝতে পেরেছো কি বলতে চাইলো আসলে কথাটা কবিতার মাধ্যমে, ছোট্ট একটা কবিতা। হ্যাঁ, আচ্ছা আমরা একটু দেখি এই জায়গাটা ডিটেলস সামারি কি বলছে। দেখো, ইন স্প্রিং অ্যান্ড ফল বলছে জেরার্ড ম্যানলি হপকিন্স ইউজেস আ সিম্পল সিন অফ আ ইয়ং গার্ল মার্গারেট মোর্নিং দ্য ফলিং লিভস ইন অটাম টু এক্সপ্লোর কমপ্লেক্স থিমস অফ ইনোসেন্স, সরো অ্যান্ড মর্টালিটি। The poem opens with the speaker addressing Margaret directly, acknowledging her sadness as she observed the golden grove unliving. This phrase vividly captures the autumn scene as the leaves fall and the grove, once golden with foliage, begins to wither. Although Margaret's sorrow seems innocent, Hopkins implies that her reaction is more profound than it appears, hinting that her grief over the leaves reflects a deeper and more universal human sadness. As the poem progresses, the speaker gently reveals to Margaret and to the reader that her sadness is not just about the changing season,
Instead, it is an instinctive response to the natural cycle of life and death. The speaker tells Margaret that while her current sorrow may seem focused on the leaves, এখনও তো সে লিভস নিয়ে কষ্ট পাচ্ছে, it is also an early sign of a greater truth she will come to understand as she grows older. হ্যাঁ, যার সাথে সে বুঝতে পারবে যে আসলে এই সরোটা আসলে আরও বড় কিছুর সরো। That life is inherently transient, marked by inevitable losses. Hopkins suggests that the sorrow over the passing beauty of nature will later be a grief for the impermanence of life itself, a sadness that all humans eventually face. এটাই মোটামুটি কবিতাটার থিমটা। কি বোঝা গেল? জি স্যার। তো ঠিক আছে, আর আজকে আর পড়াবো না, অলরেডি যেহেতু আমরা 3টা জিনিস পড়েছি, তোমাদের ধৈর্য ত্রুটি হতে পারে। তাহলে আগামী ক্লাসে আমরা এইটার 2টা কবিতা শেষ করে ফেলবো এনার। হ্যাঁ, 2টা কবিতা শেষ করে তারপরে আমরা আগামী দিন প্রথম যে কবিতাটা আছে আফসালাম অ্যান্ড অ্যাসিটোফেল সেটা শুরু করব। ঠিক আছে? তাহলে এই 2টা কবিতা যে 2টা পড়লাম এগুলোর থিমটা নিয়ে তোমরা পড়ে নিও। সে কালকে ক্লাস নেবেন স্যার? কাল কি বার? বুধবার। হ্যাঁ, বুধবার তো ক্লাস আছে। যেদিন ক্লাস থাকবে সেদিন তো ক্লাস চলবে। বাড়তি ক্লাস নেওয়া হলে আমি এটা তোমাদের জানিয়ে দিব, এই আর কি। ওকে স্যার। এই যে মোটামুটি 2-3টা জিনিস আগিয়ে গেল, মানে তোমাদের আগাতে পারলে আমিও একটু টেনশন ফ্রি হই আর কি। হ্যাঁ, যে অন্তত ক্লাস অনেক আগিয়ে গেছে। আচ্ছা, তো ঠিক আছে, তো সবাই ভালো থাকো। ওকে, বাই।